তো এইগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে, কারেন্ট, ভোল্টেজ, ইএমএফ এগুলো সব পড়ে ফেলেছি, ওহমস ল পড়ে ফেলেছি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখলাম পয়েন্ট ফর্ম অফ ওহমস ল, এটাও দেখলাম। নেক্সট যে পয়েন্ট আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কি জিনিস। ঠিক আছে, আমরা জানি যে কোনো মেটেরিয়ালে যদি টেম্পারেচার বাড়ে তাহলে তার রেজিস্ট্যান্সটা কি হয়, চেঞ্জ করে, তাই তো? তাহলে টেম্পারেচার বাড়ে বাড়ে বা কমে, চেঞ্জ হয় বললাম, বাড়ে বা কমে। তাহলে বলো যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে কি হবে? সেটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর যদি কমে যায় নেগেটিভ, আর যদি কমে যায় সেটাকে আমরা বলবো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাই তো? আর একমাত্র মেটাল বাদ দিয়ে সবকটাই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আচ্ছা, মেটালে আমরা তাহলে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছি, আর বাদ বাকি সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখা যায়, তাই তো? পরীক্ষায় এই ডেটা থেকে কোশ্চেন দিয়েছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল থেকে কোশ্চেন দিয়েছে, ডেটা ওরিয়েন্টেড। মানে বলে দিয়েছে কপারের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এর ভ্যালু কত। এটা ডাব্লিউবিপিএসসি কোশ্চেন, ডাব্লিউবিপিএসসি জেই কোশ্চেন। এটা ডাইরেক্টলি এরকম ডাটাবেস কোশ্চেন দেবে। ঠিক আছে, মনে রাখবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এর ডাইরেক্ট ভ্যালু লিখতে দেবে। এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়বে, মেটেরিয়াল দেওয়া থাকবে, তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে এটা জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট লজ এর মধ্যে, ওখানে খালি একটা ল পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, যেখানে একটা ক্লোজড পাথের মধ্যে কতটা এমএমএফ থাকবে সেটা ডিসাইড করবে কোনটা, তার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল বলছে যে দুটো যদি চার্জ থাকে পাশাপাশি তাহলে তাদের মধ্যে ফোর্স কিভাবে কাজ করবে, তাই তো? এটা আমরা পড়েছিলাম কোত্থেকে, আমাদের যে মহাকর্ষ সূত্র ছিল নিউটনের, সেইখান থেকে এটা ডিরাইভ করা একরকম। তাহলে F is equal to Q1 Q2 by 4 pi epsilon r square, তাই তো? এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা এটাকে আমরা দেখো লিখেছি EQ হিসাবে। ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনডেনসিটি। ইলেকট্রিক ফিল্ড ইনডেনসিটি মানে কি? Q1 by 4 pi epsilon r square. Q1 by 4 pi epsilon r square gives us E, electric field intensity. ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইনডেনসিটি হয়ে গেল, আর হয়ে গেল পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তোমাদের আগের দিন বলেছিলাম মনে হয়, বা আরেকবার বলে দিচ্ছি, পারমিটিভিটি হচ্ছে সেই প্রপার্টি একটা মিডিয়ামের, ঠিক আছে, যেটা ডিসাইড করছে কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হিসাবে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে রাখা যাবে। বারবার এই একটাই এক্সাম্পল আমি দিই, যে একটা গ্লাসের মধ্যে কতটা জল ধরবে সেটা কে ডিসাইড করে? একটা গ্লাসের জলের পরিমাণ কে ডিসাইড করে? গ্লাসের ভলিউম। গ্লাসের ভলিউম ডিসাইড করে, তাই তো? ঠিক সেইভাবে একটা ক্যাপাসিটরের মধ্যে কতটা ইলেকট্রিক্যাল এনার্জিকে তুমি ধরে রাখতে পারবে, কতটা ইলেকট্রিক্যাল এনার্জি তুমি হোল্ড করে রাখতে পারবে, দ্যাট ইজ ডিসাইডেড বাই দি পারমিটিভিটি অফ দা মিডিয়াম। ঠিক আছে, একটা ইলেকট্রিক ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর কিভাবে এনার্জি স্টোর করে রাখে বলো? ইলেকট্রিক ফিল্ডের ফর্ম। হ্যাঁ, ক্যাপাসিটর স্টোরস ইলেকট্রিক্যাল এনার্জি ইন দা Q by 2 epsilon naught. হ্যাঁ, ক্যাপাসিটর স্টোরস Q by 2 epsilon naught. হ্যাঁ বলো, Q by epsilon naught. কিউ বাই এপসাইলন নট করলে কি পাবো? ওটাই তো এনার্জি স্টোর করে রাখে। কিউ বাই epsilon naught. কিউ বাই এপসাইলন নট করলে এনার্জি বেরোবে না, ওটা করলে এনার্জি বেরোবে না। এনার্জি ফর্মুলা হাফ সিভি স্কয়ার ফর্মে লেখো, বা কিউ স্কয়ার বাই 2c লেখো, যাই করো ওইরকম ফর্মে লিখতে পারো। ঠিক আছে, তাহলে কতটা এনার্জি স্টোর হবে বলো? বলছি একটু কনফিউশন দূর করুন না। মানে আমরা জানি রেজিস্ট্যান্স পাওয়ার লস করায়, কিন্তু ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিটেন্স পাওয়ার লস করায় না। কিন্তু ওরা কিভাবে মানে জিনিসটাকে স্টোর, মানে ইলেকট্রিসিটিটাকে স্টোর করছে, আবার নাকি নেক্সট সাইকেলে নাকি সেটাকে ফেরত দিয়ে দিতে, এটা একটু বলবেন? ব্যাপারটা একটু ক্লিয়ার নেই আমার কাছে। দেখো, আমরা যখন ক্লাস শুরু করেছিলাম, যখন আমরা পড়ানো কোচিং শুরু করলাম, ক্লাসটা আমাদের ব্যাচটা স্টার্ট করলাম, তখন প্রথমে আমরা কি ক্লাস নিয়েছিলাম? ফার্স্ট ক্লাসটা কি ছিল?
বলো ফার্স্ট ক্লাসটা কি ক্লাস ছিল? ইন্ট্রোডাকশন, তাই তো? ইন্ডাকশন সেশন বা ইন্ট্রোডাকশন সেশন। সেই ইন্ট্রোডাকশন সেশনে আমি কি বললাম? আমি পড়াশোনা করাচ্ছিলাম? আমি কি প্রথম ক্লাসে সার্কিট তৈরি করিয়েছি? বলো, জিজ্ঞেস করছি, এটা উত্তর দাও, তবে তো অ্যান্সারটা বেরিয়ে আসবে। যে কোশ্চেনটা জিজ্ঞেস করলে সেই অ্যান্সারটা। হ্যাঁ স্যার, সার্কিট থিওরিতে পড়াচ্ছিলেন। না না, ফার্স্ট দিন সার্কিট তৈরি করায়নি, ভালো করে খেয়াল করে দেখ। দাদা সিলেবাস ডিসকাশন হয়েছিল। সিলেবাস ডিসকাশন, ইন্ট্রোডাকশন। কি পড়তে হবে, শোনো, কি পড়তে হবে সেটা জিজ্ঞেস করছি না। প্রথম দিনই আমি পড়াশোনা করিনি, ঠিক আছে? প্রথম দিন আমি সিলেবাস ডিসকাশন করছিলাম, কি পড়তে হবে ডিসকাশন করছিলাম, কি পড়াবো, কিরকম ভাবে পড়াবো সেটা বলছিলাম, অ্যাপের সম্বন্ধে বলছিলাম, এটা ওটা সেটা তৈরি বলছিলাম। ওটা ওটা কেন করছিলাম? ডেডিকেটেড প্রিপারেশনের জন্য। যাতে তুমি পড়াশোনাটা কিভাবে করবো এরপর থেকে সেটা তুমি বুঝতে পারছো। তোমাকে যদি আমি না বলতাম যে আমাদের ক্লাসটা হয়ে যাওয়ার পর সেটা একটা অ্যাপে স্টোর হবে, তুমি সেইখান থেকে ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? তুমি যদি ওই ইনফরমেশনটা তোমার কাছে না থাকতো তাহলে কি তুমি ওই পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতে ঠিকভাবে? না। তার মানে কি? তার মানে আমি প্রথমে একটা বেস তৈরি করছিলাম যার ভিত্তিতে তুমি পরের দিনের ক্লাসগুলোকে কন্টিনিউ করো, ঠিক আছে? ঠিক সেইভাবে তুমি ভাবো একটা ট্রান্সফরমারে ইনপুটে ভোল্টেজ দিয়েছো, ঠিক আছে? তাহলে ইনপুটে যদি তুমি ভোল্টেজ দাও তাহলে কি সঙ্গে সঙ্গে সেকেন্ডারিতে আউটপুটে ভোল্টেজ চলে আসা উচিত, এবং সেটাই হয়। হ্যাঁ সেটাই হয়, 0 সেকেন্ডেই হয় ব্যাপারটা। সেটাই হয়, সঙ্গে সঙ্গে চলে আসে, আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে চলে আসে। কিন্তু তুমি যদি টাইম ফ্রেমটাকে খুব ছোট করো তাহলে তুমি বুঝতে পারবে ওখানে আরো একটা জিনিস ঘটছে। কি জিনিস ঘটছে? তোমার প্রাইমারিতে একটা ইন্ডাক্টর লাগানো আছে, প্রাইমারিতে ইন্ডাক্টরের জন্য সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। প্রথম কথা, ভোল্টেজ ইনডিউস হলো ফার্স্ট স্টেজ। তারপরে সেখানে কি হলো, যেহেতু তুমি কারেন্ট পাঠিয়েছো তার জন্য ফ্লাক্স তৈরি হলো, ঠিক আছে? ফ্লাক্স তৈরি হওয়ার জন্য সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হলো। ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হওয়ার পরে সেই ম্যাগনেটিক ফিল্ডটা যখন সেকেন্ডারিকে লিঙ্ক করলো, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা অল্টারনেটিং ছিল ওই জন্য সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাওয়া গেল। তার মানে সাপ্লাইটা আমি দিলাম, সঙ্গে সঙ্গে সেকেন্ডারিতে আউটপুট পেলাম, কিন্তু এই ঘটনাটার মাঝখানে অনেক কিছু হয়েছে। যেমন একটা লাইট জ্বলতে গেলে, সিম্পল কথা তুমি যদি বোঝো, একটা লাইট জ্বলতে গেলে চোখ দরকার পড়ে। চোখ কি করে? চোখ ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করে, যাতে করে তারপরে লাইট জ্বলার জন্য পরিবেশটা তৈরি করে, এক কথায় বলতে গেলে, ঠিক আছে? তুমি যদি কোন একটা জিনিসের পরিবেশ তৈরি করার কথা ভাবো, ঠিক সেম ভাবে ম্যাগনেটিক ফিল্ড একটা সিস্টেমে যদি দরকার হয়, কোন একটা সিস্টেমকে চার্জিং করতে, ঠিক আছে, বা কোন একটা সিস্টেমকে ধরে রাখার জন্য, এরকম একটা ব্যাপার আছে। ওটা হচ্ছে বেস, ওটা হচ্ছে ফান্ডামেন্টাল, যার উপর ভিত্তি করে তারপর লস, তার উপর কাজ, সমস্ত কিছু তার উপর হবে। ওই যেরকম ভাবে ক্লাস শুরুর দিনে আমি বলেছিলাম আমি এরকম করবো, এরকম তোমার হওয়া উচিত, ঠিক আছে? ওইটা ছিল বেসিস, তার উপর ভিত্তি করে সমস্ত কাজ আমরা করি, পড়াশোনা চালু করি, সমস্ত কিছু করি। প্রথম দিনে আমি বলেছিলাম যে তোমরা পড়াশোনা কেন করবে সেটা তোমাকে ভালো করে জানতে হবে, ওয়াই মাস্ট বি ক্লিয়ার। ঠিক সিমিলারলি এক্ষেত্রেও ব্যাপারটা সেম, এক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। তুমি যদি একটা ইন্ডাক্টর হিসেবে ভাবো, ইন্ডাক্টর কি করছে? ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করছে। ম্যাগনেটিক ফিল্ড সেট আপের পরে সেখানে ডিসচার্জ প্রসেসটা চালু হচ্ছে, তারপরে লাইটটা জ্বলছে। তুমি যদি পুরোনো দিনের ল্যাম্প গুলোর কথা ভাবো, পুরোনো দিনের ল্যাম্প গুলোতে যে চোখ ইউজ হচ্ছে, চোখ কি করছে? প্রথমে একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করছে, ম্যাগনেটিক ফিল্ড সেট আপ করার পরে তার মধ্যে ডিসচার্জ প্রসেসটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? যদি ম্যাগনেটিক ফিল্ড সেট আপ না হয়, ওই প্রসেসটা যদি না হয়, তাহলে কি হবে? তাহলে তোমার পরের যে অ্যাক্টিভ এনার্জি কনভার্সন, যেটা সেই অ্যাক্টিভ এনার্জি কনভার্সনটা পসিবল হয় না। মানে দেয়ার ইজ 2 স্টেপস অ্যাসোসিয়েটেড। মানে তুমি ট্রান্সফরমারে প্রাইমারিতে সাপ্লাই দিলে ঠিক কথা, সঙ্গে সঙ্গে দেখলে সেকেন্ডারিতে ভোল্টেজ চলে এলে, কিন্তু তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে, যেটা মানে সেটা হচ্ছে কি, সেটা একটা সাবডিউট টাইপের, মানে সেটা তার বাইরে কোনো প্রকাশ নেই, সেটা একটা কি বলবো, লুকানো অবস্থায় আছে। ঠিক সিমিলারলি তুমি যদি একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ভাবো, ক্যাপাসিটর কি করে? একটা ইলেকট্রিক ফিল্ড সেট আপ করে। ইলেকট্রিক ফিল্ড সেট আপ করার মাধ্যমে
সে এনার্জিটাকে হোল্ড করে রাখে। এবার ওদেরকে যে লসলেস বলা হচ্ছে সেই কনসেপ্টটা আসে হচ্ছে যখন তাদেরকে আমি আইডিয়াল কম্পোনেন্ট হিসেবে ধরে নিই। আইডিয়াল হিসেবে ধরলে তখন তাকে আমরা লসলেস হিসেবে ধরি, ঠিক আছে। কিন্তু যদি যেহেতু আমাদের কোনো সিস্টেমই আইডিয়াল নয়, তাহলে তার মধ্যে সবসময় একটা লস অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে। তার মানে ইন্ডাক্টরের মধ্যেও সবসময় একটা লস হবে, ক্যাপাসিটরের মধ্যেও সবসময় একটা লস হবে, ঠিক আছে। বাট আমার এটা খেয়াল রাখতে হবে যে একটা আইডিয়াল ইন্ডাক্টর, একটা আইডিয়াল ক্যাপাসিটর ডাজ নট কনজিউম এনি এনার্জি। সেটা যে এনার্জিটাকে একবার অ্যাবজর্ব করে সেই এনার্জিটাকে আবার পরের সাইকেলে ফেরত দিয়ে দেয়। তার মানে হচ্ছে যদি ইনিশিয়ালি আমি প্রথমে তাকে সাপ্লাই দিই, তাহলে তার মধ্যে কিছুটা এনার্জি স্টোর হলো, সে যখন সার্কিটে ডিসচার্জ হওয়ার সুযোগ পাবে তখন সেই পুরোপুরি পাওয়ারটাই সে ডেলিভার করে দেবে, প্রোভাইডেড দ্য কন্ডিশন আমার কাছে ডিভাইসটা আইডিয়াল আছে, ঠিক আছে। যেহেতু কোনো জগতের কোনো জিনিসই আইডিয়াল নয়, তো সেই জন্য তোমার ইন্ডাক্টরটাও আইডিয়াল হবে না এবং ওই কন্ডিশনটাও আমরা কখনো পাবো না, ঠিক আছে। মানে মোদ্দা কথা হচ্ছে কোনো জিনিসের ফান্ডামেন্টাল বা বেস সেটআপের জন্য ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টরের দরকার আছে, ঠিক আছে। যেমন ম্যাগনেটিক ফিল্ড সেটআপ করতে গেলে ইন্ডাক্টর লাগবে, ঠিক সেরকম ইলেকট্রিক ফিল্ড সেটআপ করতে গেলে আমার ক্যাপাসিটর লাগবে। যেমন খুব সিম্পলি তুমি যদি ভাবো একটা পাওয়ার সিস্টেমের মধ্যে যদি বেশি পরিমাণ ইন্ডাকশন মোটর চলে আসে তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর কমে যাবে। তার কারণটা কি, ও রিঅ্যাক্টিভ ভার অ্যাবজর্ব করছে। এবার সেই রিঅ্যাক্টিভ ভারটা অ্যাবজর্ব করার কারণটা কি, সেই রিঅ্যাক্টিভ ভারটা অ্যাবজর্ব করার মানে হচ্ছে, বলছি তোমার উত্তর শুনছি আমি, সেই রিঅ্যাক্টিভ ভারটা অ্যাবজর্ব করার মানে হচ্ছে সে ম্যাগনেটিক ফিল্ড সেটআপ করার জন্য এমন এক ধরনের পাওয়ার সোর্স থেকে ড্র করছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে। আবার সেম রিঅ্যাক্টিভ পাওয়ারটা ডেলিভার করার কাজ করছে হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। মানে ক্যাপাসিটর যখন সার্কিটে লেগে যাচ্ছে তখন সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে সে সাপ্লাই করছে, ঠিক আছে। এবার বলো তোমার কোশ্চেনটা কি। স্যার এইখান থেকে একটা কনসেপ্টের কথা মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মানে এরকম কোনো ব্যাপার আছে কি যে আমরা পে করি কেভি এর জন্য, বাট অ্যাকচুয়ালি কনজিউম করি কিলো, মানে কনজিউম করি কিলোওয়াট, এরকম কোনো একটা কনসেপ্ট আছে না? না, আমরা কিলোওয়াটেই পে করি। মানে না, আমরা কিলোওয়াটের জন্য পে করছি, তাহলে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ব্যাংক কেন লাগাচ্ছি আর ডোমেস্টিকে কেন লাগাচ্ছি? হ্যাঁ, আমরা লাগানোর দরকার পড়ছে না, আমাদের লোডটা সেইভাবে সেই অর্থে আমরা ধরছি না। ওটা ট্রান্সফরমার এন্ডে বা তোমার ট্রান্সমিশন সাবস্টেশন এন্ডে ওটাকে আমরা মানে পাওয়ার স্টেশনই ম্যানেজ করে, প্রত্যেকটা পাওয়ার স্টেশনই সেটাকে ম্যানেজ করে। কেবল লোড থাকে, যেটা ডোমেস্টিক লোড থাকে। ইন্ডাস্ট্রিয়াল লোড হলে সেটাকে তাদের ঘাড়ে ফেলে দেওয়া হয় যে তোমাকে পাওয়ার ফ্যাক্টর ম্যানেজ করতে হবে, আর যদি ইয়েতে না থাকে সেটা আমাদের ঘাড়ে থাকে, সেটা সাবস্টেশনের ঘাড়ে থাকে, যে পাওয়ার ফ্যাক্টর ম্যানেজমেন্টের কাজ তোমার করতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে ধরা হয় না, আমাদের মানে বলতে চাইছি তুমি সবসময় কিলোওয়াটেই পে করো, মানে কিলোওয়াটের জন্যই পে করছি, কিলোওয়াটই ইউজ করছি, তাই তো? কিলোওয়াটের জন্যই পে করো আর কিলোওয়াটই ইউজ করো, কোনো এক্সট্রা তোমার কাছ থেকে চার্জ তার জন্য নেয় না। কিন্তু অ্যাকচুয়ালি যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা সেটা যাতে আমাদেরকে সাপ্লাই এন্ডের কাছ থেকে না নিতে হয়, সেই জন্য তো ক্যাপাসিটর ব্যাংক লাগিয়ে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করছি, যার জন্য আর কি আমাদের টোটাল যে কনজাম্পশনটা সেটা কমে আসছে। সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা যে ট্রান্সমিশন যে সাবস্টেশনে বসে আছে সে ভাবে, ঠিক আছে। মানে ধরো পাওয়ার ফ্যাক্টর ম্যানেজমেন্টের দায়িত্বটা রয়েছে হচ্ছে আমাদের এখানে যারা ধরো পাওয়ার সাবস্টেশনে আছে, এবং সেই পাওয়ার ফ্যাক্টর ম্যানেজমেন্টটা যদি পাওয়ার ফ্যাক্টর ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট কখন আসে, যখন টাইম টু লোড হয়ে যায়। যদি তুমি পশ্চিমবঙ্গের কথা বলো, প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলছি, যদি পশ্চিমবঙ্গের কথা বলো অত লোডই নেই, ঠিক আছে। তো অত লোড যদি থাকে, যেখানে আজকে যদি এটা জামশেদপুর হতো যেখানে বড় বড় ফ্যাক্টরি চলছে, তখন হিউজ ডিমান্ড আছে, তাহলে হিউজ ডিমান্ডটাকে মিট করার জন্য আমাকে কি করতে হবে, আমার ইনস্টল ক্যাপাসিটি যে কেভিএ আছে, ঠিক আছে, সেই ইনস্টল ক্যাপাসিটি রেসপেক্টে সেই কেভিএটাকে আমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। তো সেই কেভিএই আমি সাপ্লাই করতে পারবো, ওর থেকে বেশি সাপ্লাই আমি করতে পারবো না। তখন আমাকে পাওয়ার ফ্যাক্টর ম্যানেজমেন্টের কথা আসছে, আমার এখানে কেভিএ ডিমান্ড কত কম, ঠিক আছে, তো অত চিন্তা করে আমার লাভটা কি আছে? কি বলতে বুঝেছি, এবার বুঝেছি। হ্যাঁ, এবার বুঝেছি। মানে এই জন্য বড় বড় যে সাইট গুলো আছে
সেখানে তো হ্যাঁ, ট্রান্সফরমার বসানো থাকে, যার জন্য ওখানে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে হয়। আর ওখানে তোমাকে করতেই হবে। যেমন আমি ফর এক্সাম্পল বলছি, আমি টাটা স্টিলে আমাদের একটা ফ্যান ছিল, আইডি ফ্যান। ওই একটা আইডি ফ্যানের রেটিং দিয়েছিলাম 9 মেগাওয়াট, 9 মেগাওয়াটস এর কাছাকাছি, এত বড় ফ্যানটা। আর আমাদের সাবস্টেশনে যে টোটাল পাওয়ার আসে, সেই টোটাল পাওয়ারটাই শীতকালে চলে আসে 20 মেগাওয়াট, 22 মেগাওয়াট, 24 মেগাওয়াট, এরকম রেঞ্জে চলে আসে। দুটো মিলিয়ে হয়তো 30 মেগাওয়াট হচ্ছে শীতকালে। আমরা ভাববো ওখানে একটা মোটর যা লোড দিচ্ছে, এখানে তার ওই 3-4 গুণ বেশি লোড আসছে একটা গোটা রিজিয়নে। ঠিক আছে, দেবগ্রাম গোটা একটা সাবস্টেশন 30 মেগাওয়াট 40 মেগাওয়াট লোড নিচ্ছে। আর যেখানে ওখানে একটা আমি বলছি কেপিও টাটা স্টিল প্ল্যান্টের কথা বলছি, টিএসএল স্টিল প্ল্যান্ট, ওখানে একটা আইডি ফ্যান 9 মেগাওয়াট লোড নিচ্ছে। ঠিক আছে, আর এখানে একটা গোটা সাবস্টেশন লোড নিচ্ছে 30 মেগাওয়াট। ঠিক আছে, শীতকালে। তো এরকম ব্যাপার থাকে আর কি। যাই হোক, এবার দেখো নেক্সট পয়েন্ট আছে এখানে। দেখো এগুলো হলো, তারপরে অ্যাবসলিউট পারমিটিভিটির কথা বলা হয়েছে, অ্যাবসলিউট পারমিটিভিটির ভ্যালু বেরিয়ে এসছে। রিলেটিভ পারমিটিভিটির কথা বলা হচ্ছে, রিলেটিভ পারমিটিভিটি ইজ 1। ঠিক আছে, আর ভোল্টেজকে কি করে বার করা হচ্ছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। ঠিক আছে, নেক্সট হচ্ছে গস ল। গস ল কি বলে দেখো, গস ল ইজ ভেরি ইম্পর্টেন্ট। গস ল বলছে ধরো কোনো একটা এরকম একটা সার্কেল আছে, সার্কেল ঠিক নয়, এটা ধরো কোনো ক্লোজড পাথ আছে। সেই ক্লোজড পাথের মধ্যে কতটা ইলেকট্রিক ফ্লাক্স বেরিয়ে আসছে, ক্লোজড পাথের চারিদিক দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স বেরিয়ে আসছে, দ্যাট অ্যামাউন্ট ডিপেন্ডস অন দা চার্জ এনক্লোজড। মানে এর মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স বাইরে বেরোচ্ছে সেটা নির্ভর করবে তার মধ্যে কত পরিমাণ চার্জ জমা হয়ে আছে। ঠিক আছে, দিস ইজ গস ল। বলছে দ্য ইকুয়েশন 6, এই যে ইকুয়েশন 6টা আমি লিখেছি, কিউ ইজ ইকুয়াল টু ই এপসাইলন এ অর ই কিউ ইজ ইকুয়াল টু ডিএ। ঠিক আছে, Gauss law states that the total electric flux through any closed surface, কোন একটা ক্লোজ সারফেস থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স বেরিয়ে আসছে, সেই ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণটা তার উপর ডিপেন্ড করছে, ইজ ডিপেন্ডেন্ট অন দা চার্জ এনক্লোজ, মানে তার মধ্যে কতটা কিউ আছে তার উপর। Through any closed surface surrounding the charge is equal to the amount of charge enclosed, কতটা চার্জ তার মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে ডি মানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা করলাম, যেটা আমরা করলাম অ্যাম্পিয়ারস ল হিসাবে, অ্যাম্পিয়ারস ল কি বলছে, এমএমএফ অ্যারাউন্ড এ ক্লোজড পাথ ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট এনক্লোজড বাই দ্য পাথ। একটা ক্লোজ পাথের চারিদিকে কতটা এমএমএফ হবে, ঠিক আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স কত হবে, সেটা ডিপেন্ড করবে তার মধ্যে দিয়ে কত ভ্যালুর কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা পরীক্ষায় খুব দিয়েছে, প্রচুর বার কোশ্চেনটা দিয়েছে এসএসসি জেইতে, যে ফোর্স প্রডিউসড বাই বিটুইন টু প্যারালাল ভেরি লং ওয়্যারস, ঠিক আছে, কত হয়ে থাকে। মিউ ইজ ইকুয়াল টু সরি এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এল I1 I2 by 2 pi r। ঠিক আছে, where I1 I2 are the currents of the two conductors, দুটো কন্ডাক্টর যদি হয় সেই দুটো কন্ডাক্টরের কারেন্ট ফ্লো I1 and I2। L is the length of the conductors, যেখানে L টা হচ্ছে কত লম্বা হবে লেন্থটা সেটা। R denotes, বলছি স্যার এটা 2 × 10⁻⁷ নিউটন হবে না ফোর্স? হ্যাঁ আমি এখানে Force টা ইউনিটটা সেটা লিখিনি, আমি এখানে ইউনিট ফর্মে লিখিনি, পরে এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি। এই যে না, উত্তরটা কি 2 × 10⁻⁷? তুমি এর ওয়ার্ক ধরে নিচ্ছ তখন, এই যে লেখা আছে দেখো না, এখানে লেখা আছে উত্তরটা দেখা যাচ্ছে না তো। আমি বলছি আস্তে আস্তে বলছি, দাঁড়াও। তাহলে এখানে দেখো কি হচ্ছে, বলছে কারেন্ট ইজ, তারপর বলছে যে আর, ঠিক আছে, ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর, ঠিক আছে, অফ দ্য ওয়্যারস এট দ্য সেন্টার ফ্রম এট দ্য সেন্টার লাইন, দ্য কোয়ান্টিটি মিউ, ঠিক আছে, ইজ দ্য মিউ হবে। ঠিক আছে, একটু এডিটিং করছি, এইটা হচ্ছে গিয়ে মিউ, মিউ মানে হচ্ছে এইটা। ঠিক আছে, is the property of the medium is also called as the permeability of the medium। ঠিক আছে, আর হচ্ছে আর denotes the separation distance, এটা ছোট হাতের আর হবে, দুজনের মধ্যে কত গ্যাপ আছে। ঠিক আছে, বাদ বাকি সব ঠিকই আছে, এটা এল হচ্ছে। ঠিক আছে, এবার ও যেটা বললো, ও বলছে যে যদি আমি এল এর ভ্যালু
ঠিক আছে, ধরে নাও তাদের মধ্যে আমি ধরে নিচ্ছি যে দুটো কন্ডাক্টর যেটা রয়েছে, দ্য টু কন্ডাক্টরস, ঠিক আছে, আর প্লেসড ইন প্যারালাল টু ইচ আদার, দুটো প্যারালাল কন্ডাক্টর রয়েছে, এদের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে আমি 1 মিটার ধরে নিচ্ছি, আর ইজ ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে। and they are carrying a current of 1 ampere each, মানে এও ধরো 1 ampere কারেন্ট ক্যারি করছে, এও ধরো 1 ampere কারেন্ট ক্যারি করছে, তাহলে I1 I2 এটাকে আমি 1 করে দিলাম, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ কত হবে? ফোর্স পার ইউনিট লেন্থ হচ্ছে মিউ এর ভ্যালুটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2 পাই তো 2 ইনটু পাই বাই 7, আর এখানে তোমার এল এর ভ্যালুটাকে 1 ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে দেখো এই ভ্যালুটা বেরিয়ে আসছে, কারণ মিউ এর ভ্যালু কত আছে, সবকটাকে 1 করে দাও, সিম্পল, F is equal to mu into L into I1 I2 divided by 2 pi r, তাই তো? সবকটাকে 1 করে দাও, লেন্থ তো 1 করে দাও, আইও 1 করে দাও, তাহলে লেন্থটা লেখা উচিত ছিল, ঠিক আছে, লেন্থটা 1 করতে হবে, তাহলে এলটাকে 1 করতে হবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে মিউ বাই 2 পাই, তাই তো? মিউ এর ভ্যালু কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার ডিভাইডেড বাই 2 পাই, তার মানে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে আমার কাছে ফোর্স বা এত নিউটন, ঠিক আছে, এটাকে এত নিউটন হিসেবে লেখো, দিস ইজ এত নিউটন, হেনরি পার মিটার লিখো না, এটাকে নিউটন লিখো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ভ্যালুটা আসছে কত, ফোর্সের ভ্যালুটা কত হবে অ্যাম্পিয়ার ল থেকে। বাট পরীক্ষার কোশ্চেনে কিন্তু অনেক সময় এরকম দিয়ে দিয়েছে যে দুটো কারেন্টের ভ্যালু যদি আলাদা হয়, তাদের লেন্থ যদি আলাদা হয়, তাহলে কত হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বার করতে চাই, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু B ইজ ইকুয়াল টু মিউ এইচ, ঠিক আছে, B ইজ ইকুয়াল টু হচ্ছে কি মিউ এইচ, আর আমরা এই মাত্র বললাম তোমাকে বললাম যে অ্যাম্পিয়ারস ল গিভস আস H ইজ ইকুয়াল টু I বাই 2 পাই r, তাহলে B ইজ ইকুয়াল টু কত হবে, মিউ I1 বাই 2 পাই r, ঠিক আছে। when the conductors are carrying current in the same plane, F কে আমরা কি লিখছি, B into I into L, B into L into I2, when conductors getting current I2 is inclined by some angle, ঠিক আছে, with respect to the perpendicular carrying a current of I1, মানে সেটা হয়ে যাচ্ছে কি F is equal to B into I into I2 হবে, ও পারপেন্ডিকুলার উইথ I1, সেক্ষেত্রে F হয়ে যাচ্ছে B into I into B into L into I2 sin of theta, ঠিক আছে। এটা মানে বলার উদ্দেশ্য হচ্ছে ধরো একটা কারেন্ট এদিকে আছে আর একটা কন্ডাক্টর ফর এক্সাম্পল এরকম ভাবে আছে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কি আছে, একটা অ্যাঙ্গেল আছে তো, তাদের ধরো কারেন্টের ডাইরেকশন এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, ঠিক আছে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে 0 হয়ে গেছে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই না? তারপরে এটাকে আমি সরিয়ে 90 ডিগ্রি পর্যন্ত নিয়ে যেতে পারি, ম্যাক্সিমাম পাত্রা পর্যন্ত নিয়ে যেতে পারি। তো এখানে কিন্তু এই কোশ্চেনটা দেয়, ফোর্স প্রডিউসড বাই টু ভেরি লং প্যারালাল কন্ডাক্টর, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই ফর্মুলাটা থেকে কোশ্চেন আসে, বারবার কোশ্চেন দেবে এই ফর্মুলা থেকে, বারবার মনে রাখবে, ঠিক আছে। এমএমএফ কি বলে থাকি, এমএমএফ মানে হচ্ছে আমরা জানি ম্যাগনেটোমোটিভ ফোর্স I ইনটু N, তাই তো? ইট ইজ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং অ্যান ইউনিট নর্থ পোল around a closed path. The current and the line of travel are all direction dependent parameters, and it is to be treated vertically treat করতে হবে। MMF is equal to I, ঠিক আছে, MMF is equal to current বলা হচ্ছে কখন, যখন n টা আমি সিঙ্গেল টার্ম ধরে নিচ্ছি, if the current enclosed for the closed surfaces A and B, ঠিক আছে, এইরকম যদি A এবং B দুটো ক্লোজ সারফেস থাকে এবং তার মধ্যে দিয়ে কারেন্ট যদি সাপোজ সে I যায়, আর MMF equal to 0 কখন হবে, if the current is not enclosed for the case of closed surface C। দেখো এখানে ক্লোজ সারফেস C তে আমি কোনো কারেন্ট দেখাইনি, যদি কোনো কারেন্ট না থাকে তাহলে MMF 0 হবে, যদি কারেন্ট থাকে তাহলে সেটা ইকুয়াল টু কারেন্টের সঙ্গে সমান হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমি কি লিখবো, I বাই 2 পাই r, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা অবজারভেশন লেখা আছে, বলছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, যদি কারেন্ট দুটো সেম ডাইরেকশনে থাকে তাহলে কি হবে, এটা পরীক্ষার কোশ্চেন, দুটো কারেন্ট একই ডিরেকশনে থাকলে কি হবে, they will attract each other, ঠিক আছে, the conductors get attracted, দুটো কন্ডাক্টরে যদি একই দিকে কারেন্ট ফ্লো হয় তাহলে they will get attracted, তারা একে অন্য দিকে অ্যাট্রাক্টেড হবে। H at any point in the line
joining the two conductors is the difference between the two individual field strengths. তার মানে ধরো দুটো কন্ডাক্টর এরকম রয়েছে, এদের মাঝখানে যদি আমি এর ধরো ফিল্ড হচ্ছে H1, এর ধরো ফিল্ড হচ্ছে H2, এখানে H1 is equal to I/2 pi R1, ঠিক আছে, I1/2 pi R, আরটা হচ্ছে সেপারেশন ডিসটেন্স, I2 হচ্ছে I2 divided by 2 pi R, ঠিক আছে। তাহলে কি বললো যে H at any point in the line joining the two conductors, এই মাঝখানে যে কোনো পয়েন্টে যদি আমি লাইন জয়নিং দ্য টু কন্ডাক্টরস বার করতে চাই, the field strength will be, কি বলেছে, it is the difference between the two individual field strengths, দুটো ইন্ডিভিজুয়াল ফিল্ড স্ট্রেংথের ডিফারেন্স, মানে এই মাঝখানের পয়েন্টে যে কোনো জায়গায় যদি H বার করতে হয়, H is equal to H1 difference H2, ঠিক আছে। For other points the difference is calculated vectorically, অন্যান্য পয়েন্টে, ঠিক আছে, আমাকে ভেক্টরিক্যাল ক্যালকুলেশন করতে হবে, মানে ধরো একটা পয়েন্ট যদি এখানে পি চলে আসে, তাহলে এখানে ভেক্টরিক্যাল ক্যালকুলেশন করতে হবে, আলাদা করে ক্যালকুলেশনে বার করতে হবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা অ্যাড হবে। If the opposite বলছে কারেন্ট ইন অপোজিট ডাইরেকশন, the conductors are repulsed, যদি দুটো অপোজিট ডাইরেকশনে কারেন্ট থাকে সেক্ষেত্রে কি হবে, কন্ডাক্টরটা রিপালসড হয়ে যাবে। H at any point in the line joining the two conductors is the addition between the two individual field strengths, ঠিক আছে। তাহলে দুটো কারেন্ট যদি অন্যদিকে থাকে, একটা উপরের দিকে আছে একটা নিচের দিকে আছে, তাহলে এদের মাঝখান বরাবর জয়নিং পয়েন্টে কোন একটা জায়গায় যদি আমি H বার করতে চাই, H will be equal to H1 plus H2 হবে, ঠিক আছে। সাপোজ ধরো এই কন্ডাক্টরের জন্য H1 আসছে, এই কন্ডাক্টরের জন্য H2 আসছে, তাহলে এই যে দুটো লাইন জয়েন করার মাঝে যে কোনো একটা পয়েন্টে সেটা যোগফল হবে। তার মানে দুটো কারেন্ট যদি সেম ডাইরেকশনে থাকে it will get attracted, দুটো কারেন্ট যদি ডিফারেন্ট ডাইরেকশনে থাকে they will get repelled, ঠিক আছে, তারা একে অন্যের থেকে দূরে চলে যাবে। এইটাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে আমার অবজারভেশন। আচ্ছা, এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? এই তিনটে জিনিস কিন্তু আমাকে ভালো করে মনে রাখতে হবে। অ্যাম্পিয়ারস ল কি জিনিস? অ্যাম্পিয়ারস ল H is equal to I/2 pi R, অথবা mmf around a closed path is equal to the current enclosed by the path, কতটা কারেন্ট সে এনক্লোজ করে রেখেছে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, গস ল কি বললো? গস ল বললো যে কোনো একটা ক্লোজ সার্ফেসের মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স চারিদিকে বেরিয়ে আসবে, ইট উইল ডিপেন্ড আপন দা অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড বাই দ্য পাথ, ঠিক আছে। এইটাকেই তোমরা দেখবে ওই তোমার ওই ভলিউম ইন্টিগ্রেশন করে পড়েছো, অথবা কি বলবো সারফেস ইন্টিগ্রেশন করে করা হয়েছে, ঠিক আছে। ভলিউম ইন্টিগ্রেশন করে আমরা জেনারেলি এই গস লটা বার করে থাকি, ঠিক আছে। আগের দিন আমি করেছিলাম, যারা ওই ইএমএফ ক্লাস করেছো তারা হয়তো দেখে থাকবে। আর কুলম্বস ল থেকে এই প্যারামিটার গুলো আমাদের বেরিয়ে আসবে, ভোল্টেজ বেরিয়ে আসবে, এপসিলন বেরিয়ে আসবে, আর এই সম্পর্কটা বেরিয়ে আসবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক আর এফ এর সম্পর্কটা বেরিয়ে আসবে। মনে রাখবে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা অ্যাম্পিয়ারস লতে, মিউ ইনটু এল I1 I2 বাই 2 পাই আর, ঠিক আছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। লাস্ট টাইম এখান থেকে দেবে তো, ওই জন্যই তো বলছি। এইবার দেখো, এইবার হচ্ছে ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ডেসক্রিপশন, মানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স, এই তিনটেকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমার কাছে তিনটে পদ্ধতি আছে। টু আন্ডারস্ট্যান্ড রেজিস্ট্যান্স দেয়ার আর থ্রি কনসেপ্টস, একটাকে বলা হয় সার্কিট ভিউ পয়েন্ট, একটাকে বলা হয় এনার্জি ভিউ পয়েন্ট, একটাকে বলা হয় জিওমেট্রিক্যাল ভিউ পয়েন্ট, ঠিক আছে। সার্কিট ভিউ পয়েন্ট কোত্থেকে আসে? সার্কিট ভিউ পয়েন্ট আসে হচ্ছে এইখান থেকে, যেখানে একটা সার্কিটের মধ্যে একটা ধরো সোর্স আছে, একটা লোড আছে, তুমি যখন এই সোর্স কানেকশন করলে তার জন্য একটা কারেন্টের ফ্লো হচ্ছে, এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা ওহমস ল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের সার্কিট ভিউ পয়েন্টে রেজিস্ট্যান্সের রিপ্রেজেন্টেশন, যেখানে R is equal to V by I এই ফর্মে লেখা হয়। যখন এনার্জি ফর্মে দেখাবো, আমরা জানি H is equal to I square RT from Joule's law, তাহলে R is equal to হয়ে যাবে H divided by I square into T। এটা হয়ে যাচ্ছে R ক্যালকুলেশন করার আর একটা পদ্ধতি, যেখানে আমি এনার্জিটাকে ইউজ করেছি। H এখানে এনার্জি লস, ঠিক আছে, বা হিট প্রডিউসড বা এনার্জি লস, ঠিক আছে। হিট প্রডিউস করাটা ভালো, হিট প্রডিউস ডিভাইডেড বাই I স্কয়ার R, ঠিক আছে। তো এটা এনার্জি, এটাতে তো I স্কয়ার R ইনটু T, এটা এনার্জি, ঠিকই বলেছেন, এনার্জি, এটা এনার্জি, একই ব্যাপার। তো এটা হয়ে গেল তোমার সার্কিট ভিউ পয়েন্ট, এটা হয়ে গেল তোমার এনার্জি ভিউ পয়েন্ট, আর লাস্ট হচ্ছে জিওমেট্রিক ভিউ পয়েন্ট। জিওমেট্রিক ভিউ পয়েন্টে ওই যে R is equal to rho L by A, যখন রেজিস্ট্যান্সকে তার ডাইমেনশনাল প্রপার্টি দিয়ে, তার ডাইমেনশনাল স্ট্যান্ড পয়েন্ট দিয়ে ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে কিছুই নয়, একটা সার্কিট এলিমেন্টকে
বেসড অন সার্কিট ভিউ পয়েন্ট একভাবে ডিফাইন করা হয়, এনার্জি ভিউ পয়েন্ট একভাবে ডিফাইন করা হয়, আর জিওমেট্রিক ভিউ পয়েন্ট একভাবে ডিফাইন করা হয়। সিমিলারলি আমি যদি ইন্ডাক্টরের কথা বুঝতে চাই, ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এর ক্ষেত্রেও আমি একটা দেখবে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি একটা সার্কিট ভিউ পয়েন্ট ড্র করেছি। ঠিক আছে, যেখানে আমরা ভিএল ইজ ইকুয়াল টু এল ডিআই অফ ডিটি লিখি। ঠিক আছে, আর এনার্জি ভিউ পয়েন্টে হাফ এল আই স্কোয়ার লিখে থাকি, আর জিওমেট্রিক ভিউ পয়েন্টে লিখি এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মিউ এ বাই এল। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা হচ্ছে আমাদের এই ডিফারেন্ট তিনটে ভিউ পয়েন্টকে ইন্ডিকেট করে। ঠিক সিমিলারলি তুমি যদি ক্যাপাসিটরের কথা বলো, ঠিক আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে তুমি যদি দেখো, ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম, I is equal to C dVdt. This gives us the circuit view point. ঠিক আছে, এনার্জি ভিউ পয়েন্টের দিক দিয়ে দেখতে গেলে E is equal to half CV square, সেখান থেকে চলে আসে। আর জিওমেট্রিক ভিউ পয়েন্ট থেকে দেখতে গেলে C is equal to epsilon A by D. This gives us the geometrical view point. ঠিক আছে, এইগুলো ছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট আছে ইন্ডিভিজুয়ালি আমি যদি করি। ফর এক্সাম্পল যদি আমি ইন্ডাক্টরটা পড়বার চেষ্টা করি, দেখো ইন্ডাক্টরকে কিভাবে ডিফাইন করা হয়েছে। ইন্ডাক্টর ইজ এ সার্টেন লেন্থ অফ কন্ডাক্টর when twisted into a coil. একটা ইন্ডাক্টর হচ্ছে কিছুই নয়, একটা লেন্থ অফ কন্ডাক্টর আছে যেটাকে আমি কয়েল ফর্ম তৈরি করেছি। ঠিক আছে, দিস গিভস আস এ বেসিক ইন্ডাক্টর। এটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করা আছে। দেখো, ইন্ডাক্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দা প্রপার্টি যার জন্য কোনো একটা সার্কিটে কারেন্টের চেঞ্জ হয় বা কারেন্টের চেঞ্জকে বোঝা যায়। কোনো সার্কিটে যদি কারেন্টের চেঞ্জ হয় তখনই আমায় বুঝতে হবে যে সেই সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর রয়েছে। আবার বলছি, কোনো একটা সার্কিটে যদি কারেন্টের চেঞ্জ হয় তখনই বুঝতে হবে যে সেই সার্কিটের মধ্যে ইন্ডাক্টর লাগানো আছে। ঠিক আছে, কোনো একটা সার্কিটের মধ্যে যদি ভোল্টেজের চেঞ্জ হয় তখন আমাকে বুঝতে হবে যে সেই সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটর লাগানো আছে। তার মানে কোনো সার্কিটের চেঞ্জ ইন কারেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাক্টর, কোনো সার্কিটের চেঞ্জ ইন ভোল্টেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপাসিটর। It is the property of the circuit element by which energy is capable of being stored in magnetic flux field. মানে এমন একটা প্রপার্টি যার জন্য ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক ফ্লাক্স হিসাবে বা ম্যাগনেটিক ফিল্ড হিসাবে আমি জমা করে রাখতে পারছি। The existence of inductance can be understood when there is a change in current. মানে কি, কোনো একটা সার্কিটে ইন্ডাকটেন্স আছে কিনা সেটা ধরা পড়বে একমাত্র সেই কন্ডিশনে যখন সার্কিটে কারেন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, সার্কিটের যদি ভোল্টেজ চেঞ্জ হয় তখন বুঝতে হবে সেই সার্কিটের মধ্যে ক্যাপাসিটর লাগানো আছে। ধরো তোমাকে একটা আননোন সার্কিট দিয়ে দিয়েছে, তুমি বুঝবে কি করে তার মধ্যে ইন্ডাক্টর আছে না ক্যাপাসিটর আছে না রেজিস্টার আছে, কি করে বুঝবে? তাহলে এইগুলো হচ্ছে সেই প্রপার্টি, এইগুলো হচ্ছে সেই ট্রিক বা পয়েন্ট যেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে সার্কিটের মধ্যে কি আছে। ঠিক আছে, current flowing through the coil produces magnetic flux phi. The magnetic flux linkage is proportional to the current flowing through the coil. তাহলে এখান থেকে চলে আসছে psi is equal to n phi, আবার L is equal to psi by I, flux linkage divided by current. তাহলে এটাকে যদি আমি করি ভাঙি তাহলে কি পাওয়া যাচ্ছে, L is equal to n phi by I। ঠিক আছে, এটা একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সিমিলারলি আরো একটা সম্পর্ক আমি এরকম ভাবে তৈরি করতে পারি, L is equal to n square A by L। ঠিক আছে, এই n square A by L is my ডাইমেনশনাল ফর্মুলা, যেখানে ডাইমেনশন ডিপেন্ডেন্টের যে প্যারামিটার, ঠিক আছে, সেইটাকে আমরা এখানে শো করছি। ঠিক আছে, ডাইমেনশনের উপর ভিত্তি করে ইন্ডাক্টরকে ডিফাইন করা হচ্ছে। ঠিক আছে, তো এইটা তোমরা দেখেছিলে, এই ফর্মুলাটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু হাইলাইট করে রাখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন ফর্মে তোমাদের কিন্তু দেবে। ঠিক আছে, L is equal to mu n square A by L। ঠিক আছে, এবার এই যে mu n square A by L ফর্মটা রয়েছে, এইটাই দেখো তুমি ওই রেজিস্ট্যান্সের সঙ্গে কম্পেয়ার করে একটা ফর্ম পাবে। ঠিক আছে, এইখানে দেখো আমি এখানে ঘুরিয়ে লিখেছি, রেজিস্ট্যান্সকে আমরা কি লিখে থাকি, রো আর ইজ ইকুয়াল টু লিখে থাকি না রো এল বাই এ। ঠিক আছে, তাহলে এটা তো ইলেকট্রিক সার্কিটের জন্য। ম্যাগনেটিক সার্কিটের জন্য সেটাকে আমরা কি লিখে থাকি, এস লিখে থাকি। রিলাক্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই মিউ ইনটু এল বাই এ। কম্পারিজনটা বুঝতে পারছো কিরকম ভাবে করলাম? রেজিস্ট্যান্স হচ্ছে রো এল বাই এ, আর সেখানে ম্যাগনেটিক সার্কিটের রিলাক্টেন্সটা হয়ে যাচ্ছে 1 বাই মিউ ইনটু এল বাই এ। ঠিক আছে,
রিলাক্টেন্সের যে অনন্যক সেটাকে বলা হয় পারমিয়েন্স। 1/s gives us পারমিয়েন্স, ঠিক আছে। পারমিয়েন্সের ইউনিট হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন, আর ওখানে রিলাক্টেন্সের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। এমএমএফ কি জিনিস আমরা এইমাত্র পড়লাম, I into N। এমএমএফ ড্রাইভস দ্য ফ্লাক্স ইন দ্য ম্যাগনেটিক সার্কিট, মানে আমরা যে V = IR যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে আমরা দেখতে পাই এর যদি প্রপোর্শনেট একটা ম্যাগনেটিক সার্কিট তৈরি করা যায়, তাহলে এখানে V = আমরা লিখি এমএমএফ, তাই তো, is equal to phi into S, তাই তো, যেখানে phi হচ্ছে ফ্লাক্স, I হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স, S হচ্ছে রিলাক্টেন্স। আচ্ছা এই যদিও আমরা হ্যাঁ বলো, মিউটা কি রিলাক্টিভিটি? S টা হচ্ছে রিলাক্টেন্স, মিউটা হচ্ছে পারমিয়েবিলিটি, মিউটা হচ্ছে কি পারমিয়েবিলিটি, ঠিক আছে। রিলাক্টিভিটি আছে, রিলাক্টিভিটি আমি বলছি কি জিনিস। তাহলে রিলাক্টেন্সটা কি হলো? ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স অর দি ম্যাগনেটিক সার্কিট সিমিলার টু দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। পারমিয়েন্স হচ্ছে রেসিপ্রোকাল অফ আমাদের রিলাক্টেন্স। রিলাক্টিভিটি কি জিনিস? ইট ইজ দ্য স্পেসিফিক রিলাক্টেন্স, ঠিক আছে। রিলাক্টিভিটি এস হচ্ছে, এটাকে বলা হয় স্পেসিফিক রিলাক্টেন্স এন্ড রেজিস্টিভিটি অফ দ্য রেজিস্টিভিটি ইন ইলেকট্রিক সার্কিট। এটা ইলেকট্রিক সার্কিটে যেটা রেজিস্টিভিটি সেটার সঙ্গে একই হয়ে থাকে, ঠিক আছে। এইখানে দেখো একটু চেঞ্জ আছে, এইখানে আমি কি লিখেছি, রিলাক্টিভিটি এস ইজ ইকুয়াল টু 1/μ0 into μr, ঠিক আছে। রিলাক্টিভিটি এস ইজ ইকুয়াল টু 1/μ0 into μr, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ছোট হাতের এস মনে রাখবে, আর এটা হচ্ছে ক্যাপিটাল এস। ক্যাপিটাল এসটা হচ্ছে কি তোমার রিলাক্টেন্স, আর স্মল এসটা হচ্ছে কি তোমার রিলাক্টিভিটি, ঠিক আছে। রিলাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1/μ0 into μr, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এস ইনটু A/L। ক্যাপিটাল এস এর ভ্যালু কত বেরিয়েছিল বলো? 1/μ into L/A, তাই তো, 1/μ into L/A। আচ্ছা, মিউ সমান সমান কত হচ্ছে? ঠিক আছে, মিউ সমান সমান কি লিখতে পারি? 1/μ0 into μr, that is equal to L/A। তাহলে 1/μ0 μr কত লিখতে পারি? is equal to S into A divided by L, তাই তো, S into A divided by L। this S is reluctance আর this S হচ্ছে রিলাক্টিভিটি, ঠিক আছে। সো একটা হচ্ছে ছোট হাতের এস, এইটাকে আমরা বলছি ছোট হাতের এস, ঠিক আছে। দিস ইজ রিলাক্টিভিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে লিকেজ ফ্লাক্স। হোয়াট ইজ লিকেজ ফ্লাক্স? লিকেজ ফ্লাক্স কাকে বলবে? যে পাথ দিয়ে ফ্লাক্সের ফ্লো করার কথা সেই পাথ দিয়ে যদি না ফ্লো করে সেটাকে আমরা বলবো লিকেজ ফ্লাক্স। লিকেজ কোএফিশিয়েন্ট কি জিনিস? ইট ইজ দ্য রেশিও অফ total flux to useful flux. It is the ratio of total flux to useful flux. In practice, this is 15 to 20% of the flux leaks away. ঠিক আছে, 15 থেকে 20% of the total flux লিক হয়ে চলে যায়। ফ্রিঞ্জিং মানে কি? ফ্রিঞ্জিং মানে হচ্ছে, ধরো এখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, ঠিক আছে। এই এন্ডে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস এর বাইরের দিকে বেরিয়ে যাওয়া, বাল্জ আউট হওয়ার যে ঘটনা, এটাকেই বলা হয় ম্যাগনেটিক ফ্রিঞ্জিং, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্রিঞ্জিং মানে হচ্ছে বাল্জিং আউট অফ ফ্লাক্সেস এট দ্য এন্ড অফ দ্য পোলস, পোলের এন্ডে বাল্জ আউট হয়ে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় ফ্রিঞ্জিং, ঠিক আছে। এটাই দেখো এখানে লেখা আছে, এগুলো সম্বন্ধে পড়বে, ঠিক আছে। লাস্ট হচ্ছে দেখো ওরস্টেড ল। ওরস্টেড ল আমরা জানি যে ওরস্টেড বাবু বলে গেছেন কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। এটাই ওরস্টেড বাবু বহু বছর আগে 1829 সালে বলে গেছেন, ঠিক আছে। এটাই ছিল ফান্ডামেন্টাল, যার উপর ভিত্তি করে সব পড়াশোনা আমরা করছি। তারপর ফ্যারাডে বাবু বলেছেন দুটো ফর্মুলা, তিনটে ফর্মুলা বলে, দুটো ফর্ম বলে গেছেন। একটা হচ্ছে বলেছেন ল মানে whenever a conductor is placed in a varying magnetic field and EMF will be induced in the conductor, যদি varying magnetic field থাকে তাহলে সেখানে একটা EMF তৈরি হবে, এটা বলে গেছেন উনি। আর সেকেন্ড ফর্মুলাটা উনি বলে গেছেন যে এই ইনডিউসড EMF এর ভ্যালুটা কত, ঠিক আছে। সেইখান থেকে এই ডিফারেন্সিয়াল ফর্মটা আমরা তৈরি করেছি।
এনার্জি স্টোরড ইন এন ইন্ডাক্টর আমরা জানি হাফ এল আই স্কোয়ার হয়, এখানে প্রুফটা করা আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, এটা পরীক্ষায় কোশ্চেন এবারে দেবে। F is equal to half b square by mu divided by a, ঠিক আছে, half b square by mu divided by a, this gives us তোমার লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, ঠিক আছে, লিফটিং পাওয়ার অফ ম্যাগনেট, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসেবে থাকবে। এটা বাই হবে না ইনটু হবে, এটা বাই হবে না ইনটু হবে, বি স্কোয়ার বাই মিউ জুড়ে ইনটু এ হবে, ঠিক আছে, বি স্কোয়ার বাই মিউ ইনটু এ হবে, এটা ইনটু হবে, হ্যাঁ এটা ইনটু হবে, ইনটু এ হবে, এটা ইনটু এ হবে, half b square by mu into a, this gives us our force, lifting power of magnet, attractive force এর ফর্মুলা, ঠিক আছে, b square by mu into a অথবা b square by mu into a, this gives us তোমার attractive force এর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা করে অঙ্ক দেওয়া রয়েছে আর যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে সেইগুলো দেওয়া রয়েছে। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখো ক্যাপাসিটেন্সকে কিভাবে ডিফাইন করা হচ্ছে। It is the property of the circuit element in which energy is capable of being stored in the electric field. Electric field forme energy টাকে স্টোর করা যাবে। Its influence in an electric circuit is manifested only when there exists a change in potential difference. যদি সার্কিটে যদি ভোল্টেজের কোনো চেঞ্জ হয়, পোটেনশিয়াল ডিফারেন্সের কোনো চেঞ্জ হয়, তখনই বুঝতে হবে যে সেই সার্কিট এলিমেন্টটা ক্যাপাসিটর, ঠিক আছে। কোনো সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে যদি ভোল্টেজের চেঞ্জ হয় তখন বুঝতে হবে যে সেই সার্কিট এলিমেন্টটা কি ক্যাপাসিটর, তাই তো। 1/c হচ্ছে ইলাস্টেন্স, যার ইউনিট হচ্ছে ড্যারার, ঠিক আছে। ক্যাপাসিটেন্সের অনন্যকে বলা হয় ড্যারার বা ইলাস্টেন্স, ঠিক আছে। ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ক্যান নট চেঞ্জ ডিসকন্টিনিউয়াসলি, ডিসকন্টিনিউয়াস চেঞ্জ করা পসিবল নয়, ঠিক আছে। এখানে দেখো কি লেখা আছে, from equation 27, এই যে ইকুয়েশনটা লিখেছি এখান থেকে, that an abrupt change in capacitor voltage is not admissible. Abrupt capacitor voltage কে চেঞ্জ করা যাবে না because of infinite change in VC, ঠিক আছে। is zero in zero time এ infinite VC কে চেঞ্জ করা যাবে না, which gives a value of infinite dVdt. Thus capacitor current is infinite, which is physically impossible, ঠিক আছে। মানে ডিভি বাই ডিটি কে আমি কখনো ইনফাইনাইট করতে পারবো না, ডিটি কে জিরো করা গেলেও ডিভি বাই ডিটি কে কখনো জিরো করা যাবে না, ফিজিক্যালি ইট ইজ নট পসিবল, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড ইকুয়েশন নাম্বার 29, মানে এই যে ইকুয়েশনটা আছে এটা কি বলছে দেখো, এনি ফাইনাইট চেঞ্জ ইন ক্যাপাসিটর কারেন্টে যদি কোনো ফাইনাইট চেঞ্জ হয়, হাউএভার লার্জ দ্য ইন্টিগ্রাল কন্ট্রিবিউশন, contribution in zero time must necessarily be zero, মানে আলটিমেটলি সেটাকে জিরো হতে হচ্ছে। Hence the capacitor voltage cannot change instantaneously, সেই জন্য ক্যাপাসিটরের ভোল্টেজটাও ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হওয়া সম্ভব নয়, ঠিক আছে, it cannot be possible, ঠিক আছে। ক্যাপাসিটরের স্টোরড এনার্জি হচ্ছে হাফ সিভি স্কয়ার, হাফ এপসাইলন ই স্কয়ার অথবা হাফ ডি স্কয়ার বাই ই। ক্যাপাসিটরের মধ্যে যে পাওয়ার লস হয় সেই ফর্মুলাটা হচ্ছে ভি স্কয়ার ওমেগা সি ট্যান ডেল্টা, ঠিক আছে। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ডাইলেকট্রিক পাওয়ার লস, যেখানে ডিটা হচ্ছে গিয়ে ট্যান ডেল্টা, এটাকে বলা হয় লস ট্যানজেন্ট অথবা ডিসিপেশন ফ্যাক্টর অথবা ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর, এইভাবে এগুলোকে লেখা হয়, ঠিক আছে। এইখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় অ্যাবাউট ট্যান ডেল্টা অথবা ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর, ঠিক আছে। এইখানে একটা চার্ট বা ডায়াগ্রাম দেখা রয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এম কাওয়াকামি ইআরইএম চার্ট। এমন একটা চার্ট যেখান থেকে দেখো ভোল্টেজের সঙ্গে চার্জের রিলেশনশিপ এবং চার্জের সঙ্গে কারেন্টের রিলেশনশিপ, এদের মধ্যে একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাই একটা চার্টের মধ্যে দিয়ে, ঠিক আছে। ভি এর সঙ্গে কারেন্ট, ভি এর সঙ্গে চার্জের, ভি এর সঙ্গে স্টোরড ইলেকট্রিক্যাল এনার্জি, ভি এর সঙ্গে পাওয়ারের সব সম্পর্কগুলো একটা চার্টের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো এইটা হলো আমাদের বেসিক ক্লাসটা এখানে এন্ড হলো। পরের দিন আমরা কেসিএল এবং কেভিএল শুরু করবো, ঠিক আছে। তো এখান থেকে কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা, এখানকার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যাপাসিটরের
যে ডাইরেক্টলি ডিসিপেশন ফ্যাক্টর কত হয়, পাওয়ার লস কত হয়, এখান থেকে জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার এই ইন্ডাক্টরের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে তোমার ওই ইয়ের ভ্যালুটা জিজ্ঞেস করতে পারে। ইন্ডাক্টরের ক্ষেত্রে তোমার এই অ্যাট্রাকটিভ ফোর্স এই ভ্যালুটা জিজ্ঞেস করতে পারে। দিস আর অল দি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আচ্ছা আমাকে একটা কোশ্চেন উত্তর দাও তো। আচ্ছা আমি যে এইখানে অ্যানালজিটা তৈরি করলাম, ইজ দিস অ্যানালজি পারফেক্ট অর নট? এটা কি করা উচিত না উচিত না? এটা কি ঠিক করেছি আমি? ইজ ইট ভ্যালিড ফর এভরি ভ্যালুজ অফ voltage or current and every value of MMF and flux? Is this analogy current in all cases? স্যার ঠিকই তো আছে, এরকম মানে ভোল্টেজটা এমএমএফ দিয়ে করা হয়, কারেন্টটা ফ্লাক্স দিয়ে আর রেজিস্ট্যান্সটা রিলাকটেন্স দিয়ে। এটা ম্যাগনেটিক সার্কিটে, এটা কারেন্ট। Is it conceptually current for all values of I and V, all values of MMF and reluctance? জানি না। বলো, সবাই বলার চেষ্টা করো, কোশ্চেনটার অ্যান্সার দাও। এই যে আমি জিনিসটা করেছি, এই গল্পটা করাতে আমি ঠিক করেছি? Is it okay for all values of I and R, phi and S, phi and MMF and phi? বলো দেখি তোমরা কেমন সার্কিট থিওরি পড়েছো বাড়িতে। তোমাদের মধ্যে তো অনেকে অনেক তোমাদের পড়াশোনা করেছো। কোশ্চেনটা বুঝতে পেরেছো সবার আগে বলো। স্যার এবার বলুন না। কোশ্চেনটা হচ্ছে এই যে ভি ইকুয়াল টু আই আর করেছি, ঠিক আছে? ভি এর একটা ভ্যালুর জন্য আই এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে? বা আর এর জন্য আর এর রেসপেক্টে আই এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, আর যদি ভ্যারি করি আই ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে ভি এর সাপেক্ষে আই এর আমি মাল্টিপল ভ্যালুস দিতে পারি, এন নাম্বার অফ ভ্যালুস। সিমিলারলি ফাই এর সঙ্গে এমএমএফ এর আমি এন নাম্বার অফ ভ্যালুস দিলাম। তাহলে কি দুটো লজিক সেম হবে? মানে এই সম্পর্কটা কি ট্রু হবে? এই অ্যানালজিটা কি ঠিক হবে? স্যার স্যাচুরেশন চলে আসবে তো ম্যাগনেটিক সার্কিটে, একটা লেভেলের পরে তো আর ফাইটাকে বাড়াতেই পারবেন না। আর কেউ? একদম ঠিক বলেছো, ঠিক আছে, একদম ঠিক বলেছো। দেখো ফ্লাক্স আমি তো বাড়াতে পারবো, কিন্তু তার একটা লিমিটেশন আছে। তার মানে একটা টাইমের পর কি হয়ে যাবে, ফ্লাক্সটা স্যাচুরেট করে যাবে, ঠিক আছে? পিএইচ কার্ভটা মনে করে দেখো, পিএইচ কার্ভে কি থাকে, একটা পয়েন্ট আসার পর ম্যাগনেটিক পোলসে স্যাচুরেশন হয়ে যায়, তারপর আর কি ফ্লাক্স আমি বাড়াতে পারি? মনে করে দেখো, এদিকে আমার কাছে কি ছিল, কারেন্ট ছিল, এদিকে আমার কাছে কি ছিল, ফ্লাক্স ছিল। এটাকে আমি এইচ লিখেছিলাম, এটাকে আমি বি লিখেছিলাম। যত আমি এইচ বাড়াচ্ছিলাম, মানে যত কারেন্ট বাড়াচ্ছিলাম, তত ফ্লাক্স বাড়ছিল। কিন্তু আপ টু আ সার্টেন পয়েন্ট, তারপরে তো আর বাড়ানো যাবে না। কিন্তু তুমি যদি একটা ভিআই ক্যারেক্টারিস্টিক ভাবো, তাহলে তো কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে, ঠিক আছে? তুমি যত কারেন্ট বাড়াবে তত ভোল্টেজ বাড়বে, কিপিং দ্য রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট রেখে দিয়ে তুমি যত কারেন্ট বাড়াচ্ছ তত ভোল্টেজ বাড়বে, বা ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, ঠিক আছে? দিস ইজ এ লিনিয়ার রিলেশনশিপ। বাট এই লিনিয়ার রিলেশনশিপটা এই কার্ভের মধ্যে নেই, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত আছে, তারপর তো আর নেই। তার মানে এই অ্যানালজিটা সর্বক্ষেত্রে সত্য নয়। ইট ইজ নট কারেক্ট ফর দ্য হায়ার ভ্যালুজ অফ ফাই এন্ড আই, ঠিক আছে? যত ভ্যালু আমি বাড়াবো, কারেন্টের ভ্যালু যত বাড়াবো, হায়ার ভ্যালুজ অফ কারেন্ট থাকবে, হায়ার ভ্যালুজ অফ ফ্লাক্স থাকবে, তখন এই সম্পর্কটা হোল্ড ট্রু করবে না, ঠিক আছে? তো দিস ইজ দি ফান্ডামেন্টাল ডিফারেন্স, ঠিক আছে? এটা আমার বুঝতে হবে যে দুটো অ্যানালজির মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায় আছে। একটা সার্কিটে স্যাচুরেশন চলে আসছে, আর একটা সার্কিটে কিন্তু স্যাচুরেশন আসছে না, কোনো স্যাচুরেশন বলে ব্যাপার নেই। ইলেকট্রিক্যাল সার্কিটে কিন্তু কোনো স্যাচুরেশন নেই, ভালো করে বুঝবে। তুমি যতক্ষণ পর্যন্ত বাড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট বাড়বে, যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ, ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ অল্টার করতে থাকবে, ঠিক আছে? ভোল্টেজ বাড়তে থাকবে বা ভোল্টেজ কমতে থাকবে, যাই হোক, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফান্ডামেন্টাল, এই পর্যন্ত আমাদের থাকবে।
থ্যাংক ইউ সকলকে। আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা? এই নোটটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। আমাদের মানে এক্সামটা এই- স্যার কত নাগাদ হতে পারে, মানে ফর্মটা কবে নাগাদ বেরোতে পারে? দাঁড়াও, এই সংক্রান্ত কোনো কোশ্চেন আশা করি তোমাদের আর নেই।